ঘুমিয়েছিলাম। এমন সময় ফোনটা কানের কাছে বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোনটা কানের কাছে নিতেই ওই পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, আকাশ, তুমি কোথায় আছো? এখনই আমার অফিসে আসো। তোমাকে চাকরি দিয়েছি শুধু ঘুমানোর জন্য না। সরকার তোমাকে এমনি এমনি টাকা দিচ্ছে না। কি হয়েছে স্যার? আজকে এত রেগে আছেন কেন? আমি কি কোনো অপরাধ করেছি যে আমার উপর এত রেগে আছেন? আমি রেগে আছি অন্য কারণে। তুমি তাড়াতাড়ি আমার অফিসে আসো। তোমাকে 15 মিনিট সময় দিলাম। যদি না আসতে পারো, সাসপেন্ড করে দিব তোমাকে। না স্যার, সাসপেন্ড করতে হবে না, আমি এখনই আসতেছি। এই বলে ফোনটা কেটে দিয়ে দৌড় দিলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইকটা নিয়ে ফুল স্পিডে রাস্তা দিয়ে যাচ্ছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি। হঠাৎ করে একটা মেয়ে আমার বাইকের সামনে আসতেই আমি জোরে ব্যাক করতেই বাইকটা নিয়ে উল্টে পাশে পড়ে গেলাম। আশেপাশের কয়েকজন লোক এসে আমাকে উঠিয়ে বলতে লাগলো, ভাই, আপনার কোনো কিছু হয় নাই তো? না, আমার কোনো কিছু হয় নাই। আর এই মেয়ে, তোমার কি মাথা আর তার সব লুজ হয়ে গেছে নাকি যে হুট করেই রাস্তায় চলে আসো? যাও সামনে থেকে, আমার তাড়া আছে বলে কিছু বললাম না। এই বলে বাইকটা উঠিয়ে স্টার্ট দিয়ে চলে আসলাম অফিসে। আমার শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হচ্ছে, শার্টটাও ছিঁড়ে গেছে। আমার এমন অবস্থা দেখে সবাই অবাক। আমি স্যারের কেবিনের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলাম, স্যার, আসতে পারি ভিতরে? আসো। 2 মিনিট লেট করেছো। এই নাও তোমার সাসপেন্ড লেটার। স্যার, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করেছি, এর জন্য দেরি হয়ে গেছে। এবারের মতো মাফ করে দেন, আর কখনোই এমন হবে না, ঠিক টাইমে চলে আসব। সত্যি বলতেছো তো? জি স্যার, সত্যি বলতেছি। এখন বলেন, আমাকে এত আর্জেন্ট ডাকার কারণ কি? এই দেখো, এই লোকটাকে চিনতে পারছো না কি? স্যার, এই লোকটা তো একজন আসামি। কয়েকদিন আগে তো আমি তাকে ধরেছিলাম। কেন স্যার, কি হয়েছে? সে পালিয়ে গেছে গতকালকে জেল থেকে। হোয়াট? স্যার, আপনি এসব কি বলতেছেন? সে একজন সন্ত্রাসী। টেরারিস্টদের সাথে মিলে কয়েকটা কলেজের উপর হামলা করতে চেয়েছে, আর আমি ওইটা আটকিয়েছি, তাকেও ধরেছি। এখন আপনি বলতেছেন যে সে জেল থেকে পালিয়ে গেছে? প্লিজ আকাশ, তুমি আবার আমাদের হাতে তুলে দাও তাকে। এবার সোজা ফাঁসি দিয়ে দিব। তার কোনো কথা শুনবো না আমরা। এখন তাকে আমি কোথায় খুঁজবো? আমার সকল লোকদেরকে মেরে ফেলেছে। তারা থাকলে তো আমাকে সব খবর দিতে পারতো। আমি জানতে পেরেছি যে সে ছদ্মবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। প্লিজ আকাশ, এবারের মতো তাকে ধরে আনো আমাদের কাছে। ঠিক আছে স্যার, আমি ফুল চেষ্টা করব তাকে ধরার। আমাকেও যাইতে হবে তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি ব্যবস্থা করেন। আমি সকল ব্যবস্থা করেছি। তুমি ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসে দিয়েছি তোমাকে। তুমি যে করেই হোক, তুই খুনিকে আমাদের সামনে নিয়ে আসো। জি স্যার, আমি কাল থেকে কলেজে জয়েন করব। দোয়া করবেন যাতে তাকে তাড়াতাড়ি খুঁজে বের করে আবারও ধরতে পারি। হুম, দোয়া রইল তোমার উপর। যাও, ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে, যদি বেশি ছিল তাই, তাহলে ব্যান্ডেজ লাগিয়ে নাও। ঠিক আছে স্যার। এই বলে চলে আসলাম বাইরে। সবার সাথে দেখা সাক্ষাৎ করে পাশের ফার্মেসি থেকে কিছু ওষুধ লাগিয়ে চলে আসলাম মেকানিকের কাছে। বাইকটা দিয়ে সোজা চলে আসলাম মার্কেটে। বাইকটা রাস্তায় সাথে ঘষা খেয়ে দাগ পড়ে গেছে অনেক জায়গায়, এই জন্য দিয়ে আসলাম। এদিকে মার্কেট থেকে ছেঁড়া ফাটা জিনিস বদলিয়ে চলে আসলাম বাইরে। যেই সিএনজিতে উঠতে যাব, এমন সময় দেখতে পেলাম সেই মেয়েটিকে। মেয়েটার সামনে যে রাগান্বিত মুখ নিয়ে বলতে লাগলাম, এই মেয়ে, আমার যে এত বড় ক্ষতি করলি, এর ক্ষতিপূরণ দিবে কি? তাড়াতাড়ি ব্যাগ থেকে 10,000 টাকা বের কর, তা না হলে কিন্তু তোর খবর আছে। এই ছেলে, তোর আমার কাছ থেকে ভিক্ষা চাইতেছিস কেন? শর্ত সামনে থেকে। এনে 10 টাকা। আর কোনো দিন যদি ভিক্ষে চাইতে দেখি, তাহলে জুতোর বাড়ি তোর গালে পড়বে। আমাকে হুমকি দিয়ে কিছুই হবে না। আবার যদি কখনো দেখা হয়ে যায়, তখন সুদে আসলে কড়াকড়িভাবে হিসাব মিলিয়ে নিব। যা যা, মিলিয়ে নিস, তোকে মানা করি নাই। মেয়েটা যেই চলে যেতে যাবে, আমিও বাইকের চিন্তা করতে করতে চলে আসলাম। গ্যারেজে এসে দেখি বাইকটা আমার ঠিক করে রেখেছে। যেই জায়গাগুলোতে ঘষা খেয়েছে ওই জায়গাগুলো তারা ঠিক করে দিয়েছে।
আমি আমার বাইকটা নিয়ে চলে আসলাম বাসায়। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে যাব, এমন সময় উপর থেকে বাড়িওয়ালা বলতে লাগলো, এই ছেড়ে দাঁড়াও বলতেছি, দাঁড়াও। গত মাসেরও টাকা দাও নাই, এই মাসেও টাকা দাও নাই কেন? আমি তো গত মাসের টাকা আপনার হাজব্যান্ডের কাছে দিয়ে এসেছিলাম, এই মাসের টাকাটাই শুধু দেয় নাই। কালকে বেতন পাবো, কালকে রাতে দিয়ে দেব। কিন্তু আমাকে তো কিছুই বললো না সে। আচ্ছা রুমে যাও, আমি জিজ্ঞাসা করবো নে। হায় রে, বাড়িওয়ালারও কেমন যেন টাকা দিয়ে আসলেও বলে টাকা দেয় নাই। যাই হোক, ভাড়ায় থাকি, একটু আধটু কথা শুনতেই হবে, এতে কোনো সমস্যা নাই। দরজা খুলে ভিতরে ঢুকে পড়লাম। কালকে কলেজে যাব, ওইটার জন্য প্রস্তুতি নিতেছি। এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি সাব্বির ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে সাব্বির বলতে লাগলো, স্যার, তারেকের খবর পেয়েছি। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার হয়ে গিয়েছে। আপনি দেখে শুনে থাকবেন। কি বলতেছিস এসব? তাহলে তো আমাকে চিনে ফেলবে। ফোনটা রাখ তাড়াতাড়ি, স্যারকে ফোন দিয়ে বলে দিই আমি। এই বলে ফোনটা কেটে দিয়ে স্যারের নাম্বারে ফোন দিলাম। কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কী হয়েছে আকাশ, তুমি আবার ফোন দিয়েছো যে? স্যার, আমার সকল কাগজপত্র কি দিয়ে দিয়েছেন প্রিন্সিপাল স্যারের কাছে? দিতে বলেও দিয়েছি যে এমন একজনকে ধরবে তাকে যাতে কেউ বিরক্ত না করে। ও সিট স্যার, আমরা ওর পাতানো ফাঁদে পড়ে গেলাম। তারেক ওই কলেজের প্রিন্সিপাল সিটে বসে আছে। এখন যদি আমি যাই তাহলে খুব সহজে আমাকে ধরে ফেলবে, আমি তাকে কিছুই করতে পারবো না। এখন কি হবে আকাশ, আমার তো মাথা ঘুরাচ্ছে। প্লিজ তুমি কিছু একটা করো, আমি এসব ভাবতে পারছি না। স্যার, আমি দেখছি কি করা যায়, আপনি এত চিন্তা করবেন না, একটা না একটা সমাধান হয়ে যাবে। তোমার উপর শেষ ভরসা, তুমি কিছু একটা করো। স্যার, রাখলাম এখন। এই বলে ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি কি করব, কিভাবে তারেককে ধরব। আমার ছবি তো তার কাছে আছে। অনেকক্ষণ ভাবার পর মাথায় একটা বুদ্ধি এলো। তাড়াতাড়ি কম্পিউটারের সামনে বসে ফেক কিছু সার্টিফিকেট আর ফেক কিছু ডকুমেন্ট বানিয়ে নিলাম। সন্ধ্যায় চলে আসলাম আমার পরিচিত একটা স্টুডিওতে একটা ছবি তোলার জন্য। চোখে মোটা ফ্রেমের চশমা পরে আছি, একদম সরল সোজার মতো একটা ছবি তুললাম। ছবিটি তোলা শেষ হতেই চলে আসলাম বাসায়। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিলাম কলেজের ভিপি ইমরান ভাইকে। কয়েকবার ফোন দিতেই রিসিভ করলো। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর আমাকে মনে পড়লো তোমার, তাই না আকাশ? ভাই, কাজের চাপে কাউকে ফোন দিতে পারি না, আমাকে একটা হেল্প করতে পারবেন? কেমন হেল্প আমাকে বলো, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব হেল্পটা করার জন্য। বেশি কিছু না ভাই, আমাকে শুধু ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি করে দিতে হবে। তোমার তো পড়ালেখা শেষ, আবার কেন কলেজে ভর্তি হতে চাইতেছ? ইমরান ভাইকে সব কিছু খুলে বললাম। ইমরান ভাই আমার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বলতে লাগলো, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি কালকে সকাল 10টায় চলে আসো কলেজে, আমি তোমাকে ভর্তি করিয়ে দেব। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, রাখলাম এখন। এই বলে ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আবার কখন যে ঘুমিয়ে গেলাম খেয়ালই নেই। মাঝরাতে ঘুম ভেঙে গেল ক্ষুধায়। উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে দেখি ফ্রিজে কিছুই নেই ডিম ছাড়া। তাই ইউটিউব থেকে একটা রেসিপি দেখে ডিমটা দিয়ে রেসিপি বানিয়ে নিলাম। রেসিপি বানাতে বানাতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি আকাশ, আমাকে সবাই আকাশ নামেই চিনে। আমার আম্মু আব্বু থাকে গ্রামে, আমি কাজের জন্য একটা বাসা ভাড়া নিয়ে ঢাকায় থাকি। এখন এই পর্যন্তই থাক, আস্তে আস্তে গল্পের মধ্যে সব জানতে পারবেন। রেসিপিটা তৈরি করে খাবার খেয়ে আবারও চলে আসলাম রুমে। কম্পিউটারের সামনে বসে রিসার্চ করতে লাগলাম তারেকের ব্যাপারে। আগের সকল তথ্য বের করে দেখতে লাগলাম সে কেন কলেজেই বম ব্লাস্ট করতে চাইতেছে। কিছুক্ষণ দেখার পর একটা ডকুমেন্ট সামনে পড়ে গেল। ডকুমেন্টটা ভালো করে পড়তেই বুঝতে পারলাম তারেক এইসব কিছু তার মেয়ের জন্য করতেছে। তার মেয়েও বম ব্লাস্টে মারা গেছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমিও বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে সকল ডকুমেন্ট নিয়ে চলে আসলাম কলেজে।
গেট দিয়ে প্রবেশ করতে যাব, এমন সময় পিছন থেকে ইমরান ভাই ডাকতে লাগলো। আরে আকাশ, তুমি এইভাবে এসেছো কেন? ভাই, আপনাকে তো বলেছি রাতে, এই নেন সকল কাগজপত্র, আমাকে এখন ভর্তি করিয়ে দেন, আর আমাকে আপনার দূরের কোনো আত্মীয় হিসেবে পরিচয় দিবেন, যাতে কোনো সন্দেহ না করতে পারে। ঠিক আছে, চলো প্রিন্সিপাল স্যারের কেবিনে যাই, গিয়ে দেখি কি বলে। আমি আর ইমরান ভাই চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কেবিনে। অনুমতি নিয়ে ভিতরে ঢুকে সিটে বসে পড়লাম দুইজন। এমন সময় ইমরান ভাই কাগজগুলো টেবিলে রেখে বলতে লাগলো, স্যার, ওর নাম হচ্ছে সবুজ, আমার চাচাতো ভাই। তার অনেক দিনের ইচ্ছা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে, ইন্টার সেকেন্ড ইয়ারে। এই নেন সকল কাগজপত্র। ঠিক আছে স্যার। স্যারের কাছ থেকে আমি আর ইমরান ভাই চলে আসলাম সেকেন্ড ইয়ারের ক্লাসরুমে। প্রবেশ করতে যাব, এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই নিচে। চশমাটা ভালো করে পরে নিয়ে সামনের দিকে তাকাতে দেখি রাস্তার যেই মেয়েটার সাথে ধাক্কা খেয়েছি ওই মেয়েটা নিচে পড়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, এই কানার বাচ্চা কানা, একে তো চোখে দেখিস না, আবার এসেছিস কলেজে পড়ার জন্য? হালিমা, কি হচ্ছে এসব? তুমি তাকে চড় মারলে কেন? সে তো কোনো অপরাধ করে নাই। তুমি বাইরে আসতেছিলে, আসে ভিতরে ঢুকতেছিল, জাস্ট মিস্টেক হয়েছে, তাই বলে তুমি চড় মারবে? ডিপি স্যার, আপনি এখানে কোনো কথা বলবেন না। আই ফারিয়া, আমাকে টেনে তোল। মেয়েটাকে টেনে তুলতেই মেয়েটা হনহনিয়ে বেরিয়ে পড়ল ক্লাসরুম থেকে। আমি ইমরান ভাইয়ের কাছ থেকে চলে গেলাম ক্লাসরুমে। শেষ বেঞ্চের এক কোনায় বসে আছি। এমন সময় কয়েকজন ছেলে আসলো ক্লাসে। ঢুকেই আমাকে দেখতে পেয়ে চলে আসলো আমার কাছে। আমার চোখ থেকে চশমাটা খুলে মজা করে বলতে লাগলো, কিরে, তুই তো দেখি পড়ালেখা করতে করতে তোর চোখে চশমা পড়ে ফেলেছিস। এখন এই চশমাটা যদি নিয়ে নেই তাহলে তোর কি হবে? আমি কিছু না দেখার ভান করে এই দিক ওই দিক হাত নাড়াতে লাগলাম আর বললাম, ভাই, আমার চশমাটা দিয়ে দেন, আমি চশমা ছাড়া কিছুই দেখতে পাই না, প্লিজ ভাই। এই মিলন, চশমা দিয়ে দে, সে দেখতে পাইতেছে না, বেচারার কষ্ট হচ্ছে, দিয়ে দে তাড়াতাড়ি। লিমন আমাকে চশমা পরিয়ে দিয়ে তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ পর একজন ম্যাডাম ক্লাসে প্রবেশ করলো। ম্যাডামকে দেখে সবাই সালাম দিয়ে দিল, সাথে আমিও। ম্যাডাম ব্ল্যাকবোর্ডে একটা প্রশ্ন লিখে বলতে লাগলো, এই, তোমরা প্রশ্নটার উত্তর লিখো খাতায়, আমি দেখব। আর 5 দিন পর তোমাদের একটা ক্লাস টেস্ট নিব। আমি প্রশ্নটা খাতায় তুলে তাড়াতাড়ি উত্তরটা লিখে নিলাম এবং ম্যাডামকে দেখিয়ে দিলাম। ম্যাডাম আমাকে দেখে অবাক, কারণ এই প্রশ্নের উত্তর ম্যাডাম একটা গাইডে দেখেছি, ওইখান থেকে দিয়েছি। তুমি বসো, আর কার কার লেখা হয়েছে আমাকে তাড়াতাড়ি দেখাও, দেখি কে কে প্রশ্নের উত্তরটা দিতে পারো। সবাই খাতা দেখালো, কিন্তু কারো উত্তর হলো না, শুধু আমারটা ছাড়া। ম্যাডাম আমার কাছে এসে আমার খাতাটা নিয়ে সবাইকে দেখাতে লাগলো। প্রশ্নের উত্তরটা এইভাবে হবে। এটা দেখে হালিমা বলতে লাগলো, ম্যাম, আমারটাও তো হয়েছে, আপনি কেন কেটে দিলেন? 3-এর জায়গায় 5 বসবে, কমা দাও নাই, আবার শেষে 9 বসবে। ভালো করে দেখে নাও কেন কেটে দিয়েছি। না দেখে কথা বলবে না। হারিমা, তুমি ক্লাস টপার হয়েও যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তো ক্লাস টপার থাকার দরকার নেই। আর এই ছেলেটা আজকে কলেজ ভর্তি হয়েছে, দেখেছো কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দেখেই তো অল্প বয়সে চোখে চশমা পরে একেবারে বইয়ের পোকা। হারিমা, চুপ, একদম কোনো কথা বলবে না। ক্লাস করো মনোযোগ দিয়ে। ম্যাডাম ক্লাস শেষ করে চলে গেল। এইদিকে হালিমা তার সব বান্ধবীকে নিয়ে আমার কাছে এসে আমাকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, এই বই পোকা, তোর সকল খাতা আমাকে দে, আমি দেখব তুই কি কি লিখেছিস, আমরা ওইগুলো পড়বো। এই নেন দেখেন, আমি এখনও কিছু লিখি নাই, আর এইগুলো আমি আগে থেকেই পারি, তাই তো 2 মিনিটে উত্তরটা দিয়ে দিয়েছি, দেখেন নাই? তা তো দেখেছি, কিন্তু উত্তর তো দিয়েছিস, এখন যে আমি তোকে মারবো। এটা বলেই হালিমা আমার গালে চড় মারল। চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল টেবিলে।
আমি এতটুকু বড় হয়েছি, আজ পর্যন্ত আমার শরীরে কেউ হাত দিতে পারে নাই, আর এই মেয়েটা তো আমাকে উঠতে বসতে চড় মারতেছে। ফারিয়া, ছেলেটার গাল তো অনেক সফট, মন চাইতেছে আরো 2-3-4টা মেরে দেই, কি বলিস? হালিমা, এসব না করলেও পারিস। তাড়াতাড়ি সিটে এসে বসে পড়, প্রিন্সিপাল স্যার আসতেছে। সবাই গিয়ে বসে পড়ল সিটে। এইদিকে প্রিন্সিপাল স্যার চলে আসলো আমার কাছে, আমাকে সবার সামনে নিয়ে বলতে লাগলো, দেখো, ওর নাম হচ্ছে সবুজ, খুবই ভালো স্টুডেন্ট, তাকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না, আর তার সাথে মজাও করবে না। সবুজের আম্মু আব্বু দুইজনই মারা গেছে, যদি পারো তাহলে সবুজকে সব দিক দিয়ে হেল্প করবে। স্যার ক্লাস করান তাহলে আপনি। এই বলে প্রিন্সিপাল স্যার চলে গেল। এইদিকে হালিমা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে আর ভাবতেছে, আমি এটা কি করলাম? আমি না জেনে না শুনে কিভাবে পারলাম মারতে তাকে? সে এতিম। এইসব ভেবে হালিমা মনে মনে কষ্ট পেতে লাগলো। আমি সবগুলো ক্লাস শেষ করে চলে আসলাম বাসায়। দরজা খুলে ভিতরে ঢুকে পড়লাম। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে দেখতে লাগলাম কেউ ফোন দিয়েছে নাকি। মতিউর স্যার ফোন দিয়েছে 2 বার, তাই আমিও ফোন দিলাম স্যারকে। একবার রিং হতেই ওই পাশ থেকে ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আকাশ, ভালোভাবে পৌঁছে গেছো তো কলেজে? কেউ চিনতে পারেনি তো তোমাকে? না স্যার, কেউ চিনতে পারে নাই, আর কেউ চিনবেও না। খুব শীঘ্রই তারেককে আমরা ধরতে পারবো। একবার যেহেতু কলেজে ঢুকে গেছি, কাল থেকে আমি আমার মিশন শুরু করব। ঠিক আছে, সাবধানে করবে কাজ। তাকে আর সাথে কিছু আরো অন্য লোকেরাও জড়িয়ে আছে। এবার সবাইকে ধরতে হবে, যেভাবেই হোক। ঠিক আছে স্যার, রাখলাম তাহলে। রাখো। ফোনটা রেখে বিছানায় শুয়ে পড়লাম। অনেক ক্লান্ত লাগছে। শরীর বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। সন্ধ্যায় ঘুম ভাঙতেই কিছু রান্না করে নিলাম, যাতে রাতে খাওয়া দাওয়াটা করতে পারি। রান্না শেষ করে চলে আসলাম বাইরে। রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় আমার সামনে দিয়ে একটা প্রাইভেট কার চলে গেল। ভিতর থেকে কারো চিৎকার শুনতে পেলাম, তাই আমি আমার কমর থেকে পিস্তলটা বের করে প্রাইভেট কারের চাকায় গুলি করে দিলাম। সাথে সাথে গাড়িটা ওইখানে থেমে গেল। আমি দৌড়ে গাড়ির কাছে যেতেই সব লোকেরা পালিয়ে গেল। এইদিকে আমি গাড়ির ভিতরে ঢুকতেই দেখতে পেলাম 2টা মেয়েকে অজ্ঞান করে বেঁধে রেখেছে। আমি এই দিক ওই দিক তাকিয়ে দেখতে লাগলাম পানির বোতল আছে নাকি। গাড়ির ড্যাশবোর্ডে একটা বোতল দেখতে পেলাম। বোতলটা হাতে নিয়ে 2 জনের মুখে পানি ছিটাতে লাগলাম। জ্ঞান ফিরতেই মেয়ে 2টা চিৎকার করতে লাগলো। অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না মুখগুলো, তাই বলতে লাগলাম, আপনাদের কিছু হয় নাই। যারা আপনাদের কিডন্যাপ করার চেষ্টা করেছিল তারা পালিয়ে গেছে, আপনাদের বাঁচিয়ে নিয়েছি আমি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না, আপনারা এখন বাসায় চলে যান, আর কখনোই একা একা বাড়ি থেকে বের হবেন না। ঠিক আছে, কিন্তু আপনার নাম কি? আমার নাম সবুজ। আরে সবুজ, তুমি আমাদের বাঁচিয়েছো। আমি আপনাদের বাঁচিয়েছি। আপনারা এখন বাসায় চলেন, রিক্সায় তুলে দিই। হ্যাঁ চলো। 2 জনকে রিক্সায় তুলে দিয়ে আমিও চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। এক ঘুমে রাত পার হয়ে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই আমি ফ্রেশ হয়ে চলে আসলাম কলেজে। ক্যান্টিনে বসে খাবার খাচ্ছি, এমন সময় হালিমা আর ফারিয়া আসলো আমার সামনে। বসে বলতে লাগলো, কালকে আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ সবুজ তোমাকে। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য ছিল। আমি আমার কর্তব্য পালন করেছি। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব করি না, আর এমনিতেই আমি চোখে কম দেখি। আমাকে নিয়ে আবার আপনারা মস্করা করবেন, তার চাইতে ফ্রেন্ড না হয় ভালো। আর মস্করা করো না, এখন চলো আমরা ক্লাসে যাই। চলো। আমরা 3 জন চলে আসলাম ক্লাসে। আমি আগের মতো লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়তেই হালিমা এসে আমার পাশে বসে পড়ল। এটা দেখে বলতে লাগলাম, কি ব্যাপার, এইখানে এসে বসেছেন কেন?
আজ থেকে আমি এখানেই বসবো, কোনো কথা বলবে না তুমি। ঠিক আছে, কোনো কথা বলবো না আমি, তবে তুমি তোমার জায়গায় গিয়ে বসলে আরও ভালো হবে। স্যার ম্যাডামরা আমাদের দুইজনকে একসাথে দেখলে কি ভাববে? কে কে ভাবলো তাতে আমার কোনো যায় আসে না, চুপচাপ বসে থাকো এখানে। ঠিক আছে। হালিমার পাশে বসে রইলাম। কয়েকটা ক্লাস করে চলে আসলাম প্রিন্সিপাল স্যারের রুমে। স্যার, আসতে পারি? আরে সবুজ, আসো আসো। তা কোনো প্রয়োজন নাকি? জি স্যার, আমার বেতনগুলো যদি মাফ করে দেন তাহলে ভালো হতো। আমি একটা বাসা ভাড়া করে থাকি তো, তাই আর কি আমাকে ওইখানে টাকা দিতে হয়। তোমাকে টাকা দিতে হবে না, তোমার কাছে কোনো টাকাই নিব না। তবে একটা কথা, সব কলেজের চাইতে কিন্তু আমাদের কলেজটা এগিয়ে নিয়ে যাইতে হবে তোমাকে। ইনশাল্লাহ আমি সবসময় কলেজটাকে এগিয়ে নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, এখন যাও তাহলে তুমি। জি স্যার। এই বলে চলে আসলাম বাইরে। আমার কাজ আমি করে ফেলেছি। টেবিলের নিচে একটা মাইক্রো 2.6 রেখে এসেছি। সে যার সাথে কথা বলবে সব শোনা যাবে। আমি আর ক্লাস না করে চলে আসলাম বাসায়। বিছানা থেকে ফোনটা নিয়ে কানেক্ট করতেই ওই পাশ থেকে শুনতে পেলাম, শোন, তোরা 3 মাস পর একটা বড় অনুষ্ঠান আছে। ওই অনুষ্ঠানে বড় বড় বিজনেসম্যান, এমপি, মন্ত্রী সবাই আসবে। ওই দিন সকল ব্যবস্থা করব, তাদেরকে আমি পরপারে পাঠিয়েই ছাড়বো। রাতে খাবার খাচ্ছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। টেবিল থেকে উঠে দরজাটা খুলতেই বাড়িওয়ালা প্রবেশ করলো রুমে আর বলতে লাগলো, আকাশ, তুমি নাকি বাড়িতে মেয়ে নিয়ে এসেছো? কি বলতেছেন আঙ্কেল এসব? আমি আবার মেয়ে নিয়ে আসবো? এমনিতেই তো বাড়ি খুঁজে পাই না, আবার চাইতেছেন এই বাড়ি থেকে চলে যাই? তোমার আন্টি বলল যে তুমি নাকি মেয়ে নিয়ে আসো রাতের বেলা, তাই আসলাম দেখার জন্য। কিছু মনে করো না, তোমার ওপর বিশ্বাস আছে আমার। জি আঙ্কেল, আর এই নেন বাসা ভাড়াটা এ মাসের। আপনাকে যে টাকা দিয়েছি এটা বলে দিয়েন, তা না হলে আবারও আমাকে ধরে বলবে টাকা দিই নাই। তোমার আন্টির ছেলে মেয়ে নেই তো, তাই আর কি তোমার সাথে মাঝে মধ্যে এমন করে। কিছু মনে করো না, তোমাকে ছেলের মতো দেখে সে। তোমার জন্য রান্না করেছিল আজকে, কিন্তু আর আসে নাই। আপনি যদি বলেন তাহলে আমি কালকে যাইতে পারি খাওয়ার জন্য। আসো, তুমি আসলে তো আমরা দুইজন খুব খুশি হব। আজকে তো খাবার খেয়ে নিয়েছো, তোমার আন্টিকে বলবো নে সকালে খাবার দিয়ে যাইতে। ঠিক আছে আঙ্কেল। এই বলে বাড়িওয়ালা চলে গেল। আসলে আমি জানতাম না তাদের যে ছেলে মেয়ে নেই। এই বাড়িতে আসার পর আমি যতটুকু জেনেছি, ওনারা দুইজন পালিয়ে বিয়ে করেছে। দুজন বাচ্চা নেওয়ার অনেক ট্রাই করেছে, কিন্তু হচ্ছে না। অনেক ডাক্তার দেখিয়েছে, তবুও হয় নাই। যাই হোক, আমি খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। এইদিকে হালিমা বসে আছে তার বান্ধবীদের সাথে হোস্টেলে। এমন সময় প্রিয়া বলে উঠল, হালিমা, তোকে একটা কথা বলতে চাইছিলাম। হালিমা বই পড়তে পড়তে বলতে লাগলো, কি বলবি তাড়াতাড়ি বল। আমাদের ক্লাসে সবুজ নামে ছেলেটা আসে না? তো কি হয়েছে? সে কিছু করেছে নাকি তোকে? সে তো আমাকে কিছু করে নাই, কিন্তু তাকে না আমার খুব ভালো লাগে। দেখতে শুনতে বোকাশোকা লাগে, কিন্তু এমনিতে কিন্তু অনেক স্মার্ট আছে। তুই আবার সেই হাবা গোবার সাথে প্রেম করবি? আচ্ছা দেখ, প্রপোজ করে কি বলে সে। সে যদি জানতে পারে তুই প্রিন্সিপাল স্যারের মেয়ে, তাহলে তোর সাথে প্রেম তো দূরের কথা, তোর কাছেই আসবে না, 10 হাত দূরে থাকবে। তা ঠিক বলেছিস। আচ্ছা, কালকে প্রপোজ করে দেখি কি বলে। রাজি হলে তো ভালোই, আর না হলে তো কিছু বলার নেই, তাই না? তা ঠিক বলেছিস। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ি, কালকে কলেজে যাইতে হবে তাড়াতাড়ি। আমি ভাবছিলাম সবুজকে কিছু জামা কাপড় কিনে দেব, তুই কি বলিস? আগে প্রপোজ তো করি, রাজি হলে কিনে দিতে হবে। আমি নিজেই কিনে দিব, তোকে কিনে দিতে হবে না। ঠিক আছে, এখন ঘুমা, কালকেটা কালকে দেখা যাবে। এই বলে হালিমারাও ঘুমিয়ে পড়ল। এদিকে আমিও ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সকাল 7টা। কলিং বেল এক নগরে বাজতেই লাগলো। ঘুম ঘুম চোখে দরজা খুলতে দেখি বাড়িওয়ালি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, আকাশ, যাও ফ্রেশ হয়ে এসো,
তোমার জন্য রান্না করে এনেছি। আন্টি, আমার জন্য আবারও কষ্ট করতে গেলেন কেন? ভিতরে আসেন। আকাশ, আমার ছেলে মেয়ে নেই, তুমি হয়তো কালকেই জানতে পেরেছো। যাই হোক, আজ থেকে তোমাকে রান্না করে খেতে হবে না। আমি প্রতিদিন রান্না করে তোমাকে দিয়ে যাব। তোমার বাসার চাবিটা আমাকে দিয়ে যেও। ঠিক আছে আন্টি। আর আমি তো দুপুরে কলেজে খেয়ে নিই, রাতে তো বাসায় থাকি। আপনি এসে দিয়ে যেতে পারবেন, আমার চাবি দিয়ে যেতে হবে না। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। তোমার আঙ্কেল আবার অফিসে যাবে, আমি ওনাকে খাবার দিয়ে আসি। ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে চলে আসো। আন্টি চলে যেতেই আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার টেবিলে। বক্সগুলো খুলতে দেখি পোলাও, গরুর মাংস, মুরগি আরও ইত্যাদি ইত্যাদি রান্না করেছে। আমি খেতে লাগলাম আস্তে আস্তে। খাওয়া শেষ হতেই আন্টি আসলো, আমাকে দেখে বলতে লাগলো, খাওয়া দাওয়া শেষ হয়েছে নাকি? কিন্তু আন্টি খাবারগুলো অনেক টেস্ট ছিল, পেট না ভরলে আরও খেতে পারতাম। চিন্তা করো না, এখন থেকে প্রতিদিন তোমার জন্য খাবার রান্না করে দিয়ে আসবো। রাতে কি রান্না করব বলো? যেটা পারেন ওইটাই রান্না করেন, আপনার হাতে রান্না সবসময় টেস্ট হয়। ধন্যবাদ। আচ্ছা তুমি কলেজে যাও, আমি আমার বাসায় যাই। জি আন্টি, আপনি যান। বাড়িওয়ালি চলে গেল। আমি চলে আসলাম আমার রুমে। কলেজের জন্য রেডি হয়ে চলে আসলাম বাইরে। একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ কিছুক্ষণ পর চলে আসলাম কলেজের গেটে। গেট দিয়ে প্রবেশ করতে যাব এমন সময় পিছন থেকে প্রিয়া বলতে লাগলো, সবুজ, এই সবুজ, দাঁড়াও এখানে। প্রিয়া বলো, কি বলবে? তোমাকে কিছু বলতে চাই, এখন কিভাবে যে বলি শরম করতেছে। আমরা তো ফ্রেন্ডস, বলে ফেলো, সমস্যা নেই। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সবুজ। প্রিয়া, তুমি আমার ব্যাপারে সব কিছু জানো আশা করি। আমার কাছে থাকলে তুমি সুখে থাকবে না। তার চাইতে একটা কথা বলি, তুমি কলেজের ভিপি ইমরান ভাইকে প্রপোজ করো, উনি তোমাকে পছন্দ করি। কি বলছো সব? আমি তো ওনাকে কতবার জিজ্ঞেস করেছি, কিন্তু উনি বারবার বলেছে ওনার কেউ নেই। উনি আমাকে বলেছে, আর তুমি গিয়ে প্রপোজ করে দাও, দেখো কি বলে তোমাকে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাকে না হয় কফি খাইয়ে দিও। ঠিক আছে, এখন যাও তাহলে তুমি। আমি চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কেবিনে। এসে দেখি স্যার কেবিনে নেই। তাই আমার পকেট থেকে ছোট্ট ছোট সিসি ক্যামেরাগুলো লাগিয়ে দিলাম পুরো রুমে। লাগানো শেষ করে চেয়ারে বসে আছি। এমন সময় প্রিন্সিপাল স্যার কেবিনে ঢুকলো। আমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার সবুজ, আজকে তুমি আমার কেবিনে বসে আছো যে? ক্লাস করতে যাও নাই? না স্যার, যাই নাই, যাব। কালকে আমার ছুটি লাগবে। আমি যেই এতিমখানায় বড় হয়েছি ওইখানে যাব। ওইখানে ছোট্ট একটা অনুষ্ঠান আছে, তো তাই আমাকে ডেকেছে। আচ্ছা যাও তাহলে। আর কোনো প্রয়োজন হলে কলেজের ভিপি ইমরানকে বলবে, সে ব্যবস্থা করে দিবে সব কিছু। ঠিক আছে স্যার। এই বলে চলে আসলাম রুমে। শেষ বেঞ্চে বসে আছি। এমন সময় হালিমা এসে আমার পাশে বসলো আর বলতে লাগলো, কি ব্যাপার, এত হাসি খুশি দেখাচ্ছে কেন? প্রিয়া প্রপোজ করেছে বলে নাকি? প্রপোজ তো করেছি, আমি রিজেক্ট করে দিয়েছি। আমি বলেছি যে আমার পিছনে না ছুটে কলেজের ভিপির পেছনে লাগতে। না করে দেওয়ার কারণটা জানতে পারি তোমার কাছে? আমি যদি প্রিয়াকে ভালোবাসি তাহলে প্রিয়া কোনো দিক দিয়ে সুখী হবে না। আমার না তো আছে বাড়ি গাড়ি, না তো আছে পরিবার। সবাই তো চায় তার শ্বশুর শাশুড়ির সাথে থাকার, তাই না? এর মধ্যে আমার কিছুই নেই, তাহলে সে কোথায় থাকবে? ও আচ্ছা, এই কথা। এখন যদি আমি প্রপোজ করি তাহলে আমাকেও কি রিজেক্ট করে দিবে নাকি? তা তো করবই। আচ্ছা এখন ক্লাস করো, স্যার আসতেছি। এই বলে আমি আমার জায়গা মতো বসে গেলাম, মাঝখানে কিছুটা ফাঁকা রেখে। সবগুলো ক্লাস করে বাসায় এসে ফোনটা হাতে নিয়ে যেই সিসি ক্যামেরাগুলো লাগিয়েছিলাম ওইগুলো অ্যাক্টিভ করতে দেখতে পেলাম তারেকের ফোনে একটা ভিডিও চলতেছে। ভিডিওটা ছিল আমাদের আগের প্রিন্সিপাল স্যারের। হাত পা বাঁধা, মেরে রক্তাক্ত করে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আমি ভালো করে কয়েকটা ভিডিও দেখতে লাগলাম, কারণ আমার মনে হচ্ছে আমি এই জায়গায় আরও একবার গিয়েছি।
কয়েকবার দেখতেই বুঝে গেলাম এটা কোন জায়গায়। তাই আমার পিস্তলটা কোমরে গুঁজে নিয়ে সেই গেট খুলতে যাব, এমন সময় দেখি বাড়িয়ে বলে দাঁড়িয়ে আছি। আরে আন্টি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। আকাশ, তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো আমার কথা হয়তো বিশ্বাসও করবে না তুমি। আগে আপনি বলেন, এরপর না হয় ভেবে দেখব। আমি প্রেগনেন্ট আকাশ, কিন্তু এত বছর পর আল্লাহ আমাকে প্রেগনেন্ট করেছে। এখন যদি তোমার আঙ্কেলকে বলি তাহলে তোমার আঙ্কেল তো আমাকে সন্দেহ করবে। আন্টি, সন্দেহ করবে না। আল্লাহ যখন যাকে চায় তাকে দেয়, এটাই বাস্তব কথা। এটা সবাই জানে। রাতে আঙ্কেল আসলে জানায়েন, দেখবেন অনেক খুশি হবে। তাই যেন হয়। তা তুমি কি কোথাও যাচ্ছ? অফিস থেকে ফোন দিয়েছে তো, তাই একটু অফিসে যাইতেছি। রাতে বাসায় আসবো। ঠিক আছে, যাও তাহলে। আন্টি চলে যেতেই দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলাম মেন রোডে। একটা অটো নিয়ে সেই জায়গায় চলে আসলাম। গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, এমন সময় দারোয়ান আটকিয়ে বলতে লাগলো, আরে ভাই, কোথায় যাইতেছেন? এইটার ভিতরে প্রবেশ করা নিষেধ, আপনি দেখতেছেন না উপরে লেখা আছে? প্রবেশ করা নিষেধ হলে ওরা কীভাবে ভিতরে আছে? বেশি কথা বললে এক্ষুনি গুলি করে উড়িয়ে দিব। চুপচাপ দাঁড়িয়ে থাক, আর কেউ যদি জিজ্ঞাসা করে বলবি না কিন্তু। ঠিক আছে ভাই, আপনি যান। পিস্তলটা দেখিয়ে একটু ভয় দেখাতেই ভয় পেয়ে গেল দারোয়ান। আমি আস্তে আস্তে চলে আসলাম 6 তলায়। প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখতে লাগলাম প্রিন্সিপাল স্যারকে কোথায় রেখেছি, কিন্তু 7 তলায় পেলাম না। 8 তলায় খুঁজতেই একটা রুমে পেয়ে গেলাম। আস্তে আস্তে দরজাটা ঠেলে ভিতরে ঢুকতে যাব, এমন সময় একটা গুলি এসে আমার ডান কাঁধে লাগে। আমি কোনো রকম আড়াল হয়ে ভিতরে ঢুকে গেলাম। পিস্তলের সাইলেন্সার লাগিয়ে যাকে সামনে পাচ্ছি তাকেই গুলি করতেছি। রুমের ভিতরে 5 জন ছিল। 5 জনকে গুলি করে মেরে ফেললাম। প্রিন্সিপাল স্যারের হাত পায়ের বাঁধন খুলে ফেললাম আস্তে আস্তে। এইদিকে আমার কান থেকে রক্ত পড়তে লাগলো। এটা দেখে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আকাশ, তোমার কান থেকে তো রক্ত পড়তেছে। স্যার, এটা চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি আমার সাথে আসেন। আপনাকে নিয়ে এখনই বেরিয়ে পড়তে হবে, নাহলে ওরা আবারও আমাকে ধরে ফেলবে। চলো তাড়াতাড়ি। আমি আর প্রিন্সিপাল স্যার চলে আসলাম বাইরে। দারোয়ানের হাতে 5,000 টাকা তুলে দিয়ে তাকে বুঝিয়ে দিলাম কীভাবে কি করতে হবে। এইদিকে দারোয়ানও লেগে পড়লো তার কাজে, আর আমি প্রিন্সিপাল স্যারকে নিয়ে চলে আসলাম হাসপাতালে। প্রিন্সিপাল স্যার, আপনি ডাক্তারের কেবিনে গিয়ে বসে থাকেন, আর বের হবেন না কিন্তু ওইখান থেকে। আমার গুলিটা বের করে ফেললে আপনাকে নিয়ে আমার বাসায় চলে যাব। ঠিক আছে আকাশ। নার্স আমাকে নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারে। 2 ঘন্টার মধ্যে আমার কান থেকে গুলিটা বের করে ব্যান্ডেজ করে দিল। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে চলে আসলাম ডাক্তারের কেবিনে। প্রিন্সিপাল স্যারকে একটা মাস্ক কিনে দিতেই প্রিন্সিপাল স্যার পরে নিল মাস্কটা। আমি প্রিন্সিপাল স্যারকে নিয়ে চলে আসলাম আমার বাসায়। দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। স্যার, আপনি পাশের রুম থেকে ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার বাসায় যোগাযোগ করতেছি। না আকাশ, এখন ফোন দিও না। ওই তারেক আছে আমার বাসায়, সে আমার মুখের মতো তার মুখটা প্লাস্টিক সার্জারি করে দিয়েছে। এখন তাকে দেখতে হুবহু আমার মতো লাগতেছে। তুমি এক কাজ করো, প্রিয়াকে ফোন দাও, তাকে বলো এইখানে আসার জন্য। ঠিক আছে স্যার, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি প্রিয়াকে ফোন দিতেছি। এই বলে চলে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে ফোনটা চালু করতে দেখি মতিউর স্যার অনেকগুলো মিস কল। স্যারের নাম্বারে ফোন দিতেই স্যার ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আকাশ, তুমি ঠিক আছো তো? তোমার কাঁধে নাকি গুলি লেগেছে? ডাক্তার তোমাকে ফোন দিয়েছিল একটু আগে। স্যার, আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আপনার। আর প্রিন্সিপাল স্যারকে আমার বাসায় নিয়ে এসেছি, তারেককেও আস্তে আস্তে ধরে ফেলবো। আগে তুমি সুস্থ হও, এরপর না হয় তাকে ধরবে। তুমি বাসায় থাকো, আমি আসতেছি এখনই। এই বলে স্যার ফোনটা কেটে দিল। আমি প্রিয়ার নাম্বারে কল দিতেই প্রিয়া কলটা রিসিভ করলো। হ্যালো প্রিয়া। সবুজ, বলো কি বলবে? তুমি কি একটু আমার বাসায় আসতে পারবে? একটা জরুরি কথা ছিল। ফোনে বলতে পারবে নাকি? ফোনে বলতে পারলে তো বলে দিতাম,
এখন যদি আসতে তাহলে ভালো হতো। আচ্ছা, বাসার ঠিকানাটা আমাকে মেসেজ করে পাঠিয়ে দাও, আমি আসছি। দেখো পাঠিয়ে দিয়েছি। আর কাউকে নিয়ে আসার দরকার নেই, একা একা আসবে। ঠিক আছে, রাখলাম এখন। ফোনটা রেখে সোফায় মাথাটা ঠেকিয়ে বসে রইলাম। ওইদিকে হালিমা প্রিয়াকে জিজ্ঞাসা করতে লাগলো, প্রিয়া, সবুজ ফোন দিয়েছিল কেন তোকে? আমাকে তার বাসায় যেতে বলছে, আমি বলেছি আসছি। আমিও যাব তোর সাথে। আমাকে বলেছে একা বাসায় যেতে, কাউকে না নিয়ে যেতে বলেছে। ও আচ্ছা, তাহলে তুই যা, আমি না হয় তোর পিছু পিছু চলে আসব। যদি গন্ডগোল দেখি তাহলে পুলিশকে ফোন দিব। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। যা, আর আমাকে সব জানাবি কি কি হয় ওর বাসায়। ঠিক আছে, আয় তাহলে। প্রিয়া আকাশের ঠিকানায় চলে আসলো। কলিং বেল দিতেই আকাশ এসে দরজাটা খুলে দিল। আশেপাশে তাকিয়ে প্রিয়ার হাত ধরে টান মেরে ভিতরে ঢুকিয়ে নিল। এটা দেখে প্রিয়া বলতে লাগলো, কি হচ্ছে কি সবুজ? তুমি আমাকে বাসায় ডেকে আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছো। একবার সোফার দিকে তাকিয়ে দেখো। প্রিয়া সোফায় তাকাতে দেখতে পেল তার বাবা বসে আছে। তার বাবার এই অবস্থা দেখে প্রিয়া বলতে লাগলো, আব্বু, তোমার এই অবস্থা কেন? তোমার সাথে কে কি করেছে বলো আমাকে। এইখানে চুপচাপ বস, আমি সব বলতেছি। তার আগে বল, তোর সাথে কেউ আসে নাই তো? আসলে আব্বু, আমার সাথে আমার বান্ধবী এসেছে। সবুজ যদি আমাকে কিছু করে সে পুলিশকে ফোন দিবে, তার জন্য আর কি। তোমাকে তো বারণ করেছিলাম কাউকে না আনতে। এখন সে যদি এসব কাউকে বলে দেয় তাহলে তোমার আব্বুর সাথে আমাকেও মেরে ফেলবে। তুমি তাকে বলে দাও যে তুমি তোমাদের বাসায় চলে গেছো, সে যাতে হোস্টেলে চলে যায়। ঠিক আছে, বলছি এখনই। প্রিয়া ফোন দিয়ে বলে দিল। এদিকে আমি সবাই বসে পড়লাম। প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, প্রিয়া প্রতিদিন যে কলেজে গিয়ে আমার কেবিনে বসে, সে আসল প্রিন্সিপাল না, সে হচ্ছে টেররিস্ট তারেক, যাকে কিছুদিন আগেই আকাশ ধরেছে। কিন্তু আব্বু, ওর নাম তো আকাশ না, ওর নাম তো হচ্ছে সবুজ। আমার নাম সবুজ না, আমার নাম আকাশ। আর আমি একজন সিক্রেট গোয়েন্দা পুলিশ অফিসার। আমার আসল পরিচয় যদি তারেক জানতে পারে তাহলে সে পালিয়ে যাবে। এর জন্য আমি কিছু ফেক সার্টিফিকেট দিয়ে কলেজে ভর্তি হয়েছি। ও আচ্ছা, এখন আমি কি করব আব্বু? তোমার কাজ হচ্ছে এখন যেইভাবে চলাচল করতে সেইভাবেই করবে। কাউকে বুঝতে দিবে না যে তোমার বাবা আমার কাছে আছে। আর আমাকে সবুজ বলে ডাকতে সবুজই বলবে, আকাশ বলে ডাকবে না। আমি আমার মিশন শেষ করে সবাইকে আমার আসল পরিচয় দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে আমি হোস্টেলে চলে যাই। হোস্টেলে যাইতে হবে না, তার আগে কিছু কাজ আছে, ওইগুলো করতে হবে এখন তোমাকে। কি কি বলতে হবে বলেন, আমি করছি। তোমার আম্মুর নাম্বারে ফোন দিবে। এখন ফোন দিয়ে জিজ্ঞাসা করবে তোমার আব্বু কোথায়। এরপর বলতেছি কি কি জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে ভাইয়া। প্রিয়া তার আম্মুকে ফোন দিল। কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে তার আম্মু ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কিরে প্রিয়া, এত রাতে ফোন দিলি যে? আমাকে কোনো সমস্যা হয়েছে নাকি? না আম্মু, কোনো সমস্যা নেই। তা আব্বু কোথায়? আব্বু, আব্বুকে ফোনটা দাও তো, আব্বুর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। তোর আব্বু তো রাতে বাসায় থাকে না, কোথায় যেন চলে যায়। গত এক সপ্তাহ ধরে এমন করতেছে, ফোন দিলে ফোন রিসিভ করে না। আমার খুব চিন্তা হচ্ছে রে। চিন্তা করো না আব্বু, নতুন কাজ শুরু করেছে তো, হয়তো ওইখানে সময় দিতে গিয়ে রাতে বাসায় থাকতে পারছে না। আচ্ছা আম্মু, রাখলাম, কালকে ফোন দিব। আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস, কিন্তু সামনে আবার তোর পরীক্ষা। তার জন্য দোয়া করো, তাহলেই হবে। প্রিয়া ফোনটা কেটে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। প্রিয়া গিয়ে দরজা খুলতে দেখতে পেল একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটি বলতে লাগলো, এই মেয়ে কে তুমি? আর আকাশের রুমে কি করতেছো? আন্টি, এটা আমার প্রিন্সিপাল স্যারের মেয়ে। প্রিন্সিপাল স্যারের সাথে এসেছে। বাসায় একটু সমস্যা হয়েছে তো, তাই আর কি আমার বাসায় এসে থাকতেছে। সে চলে যাবে সকালে আমার সাথে কলেজে। কাল থেকে দেখতে পাবেন না। ও আচ্ছা, আমি তো শুধু তোমার জন্য খাবার নিয়ে আসছিলাম। তুমি খাবার খেতে থাকো, আমি তাদের জন্য খাবার নিয়ে আসতেছি। আমি এখন কিছু খাবো না স্যার, আপনি আর প্রিয়া খেয়ে নেন।
আপনি তো মনে হয় অনেক দিন ধরে কিছু খান না। তুমিও অল্প খেয়ে ওষুধগুলো খেয়ে নাও, না হলে তোমার কাঁধে আবার ব্যথা করবে। কিচ্ছু হবে না, এটা তো সামান্য। আমি আরও আগেও গুলি খেয়েছি, কিছুই হয় নাই। আপনারা খেয়ে নেন, আমি একটু ঘুমিয়ে নিই। ঠিক আছে, ঘুমাও তাহলে। আমি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো প্রিয়ার ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় প্রিয়া বলতে লাগলো, আকাশ ভাইয়া, আমি তাহলে কলেজের জন্য চলে যাই? আপনি তো আজকে যাবেন না। একা একা যেতে পারবে নাকি আমাকে নিয়ে দিয়ে আসতে হবে তোমাকে? আপনাকে দিয়ে আসতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আপনি রেস্ট করেন। ঠিক আছে, যাও তাহলে তুমি। প্রিয়াকে একটা রিক্সায় উঠিয়ে দিয়ে চলে আসলাম রুমে। প্রায় 1 ঘন্টা পর কলিং বল বেজে উঠল। দরজা খুলতে দেখি মতিউর স্যার দাঁড়িয়ে আছে। স্যার ভিতরে আসতেই দরজাটা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে দিয়ে বসে আছি, এমন সময় স্যার বলতে লাগলো, আকাশ, আজকে আমার খুবই বলেছে যে 2 জায়গায় বোম ব্লাস্ট হবে। এখন কোন জায়গায় বোম ব্লাস্ট করবে সেটা আমরা জানবো কি করে? স্যার, যে করেই হোক জানতে হবে। হয়তো ঘনবসতি এলাকায় বম ব্লাস্ট করবে, না হয় অন্য কোনো জায়গায়। আমি এটা শিওর দিয়ে বলতে পারতেছি। তা তো জানি, কিন্তু আমাদের পুরো টিমকে যদি পাঠিয়ে দিই সব জায়গায়, তাহলে তো মানুষ বিরক্ত হবে, তাই না? আর তারেকও জেনে যাবে যে আমরা বোম এর সন্ধান পেয়ে গেছি। আপনি একটু বসেন, আমি আমার ফোনটা নিয়ে আসতেছি। এই বলে চলে আসলাম আমার রুমে। ফোনটা হাতে নিয়ে তারেকের কেবিনে ভিডিও ওপেনিং করলাম। তারেক কার সাথে যেন কথা বলতেছে। আমি ভিডিওটা আরেকটু পিছনে টেনে শুনতে লাগলাম কি বলতে লাগলো। শোন শুভ, আজকে যে করেই হোক বম ব্লাস্ট করতে হবে, না হলে আমার মন শান্তি হবে না। ভাই, আপনি চিন্তা করবেন না, বোম ব্লাস্ট হবে। আর একটা কথা, আমাদের আস্তানা থেকে আমাদের 5 জন লোককে মেরে ফেলে প্রিন্সিপালকে নিয়ে কে জান চলে গেছে। কি বলেছিস এই সব? এখন যদি সে কলেজে চলে আসে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, কলেজের বাহিরে আমাদের লোক আছে। যদি প্রিন্সিপালকে দেখে তাহলে তুলে নিয়ে আসবে। তাই যেন হয়। আরে একটা কথা, একটা বম বসুন্ধরা 9 তলা রাখবি, আর একটা বম রমনা পার্কে রাখবি। রমনা পার্কে এই বমটা যাতে সন্ধ্যাবেলায় ফেটে যায় সেই টাইম দিবি। আর বসুন্ধরাটা বিকাল 5টায়। মানুষ থাকবে, আজকে নতুন দোকান দিয়েছো এখানে, সবাই ফ্রিতে মাল নিতে আসবে, তাই ওই সময় বম ব্লাস্ট করতে হবে। ঠিক আছে ভাই, আমরা এক্ষুনি গিয়ে লাগিয়ে দিয়ে আসতেছি বোমগুলো। আপনি চিন্তা করবেন না, আপনি সাবধানে থাকবেন যাতে কেউ কিছু করতে না পারে আপনাকে। এখনো পর্যন্ত আমাকে কেউ চিনতে পারে নাই, আশা করি আর চিনতে পারবে না। আমাকে যে করেই হোক সব কিছু ধ্বংস করতে হবে। আমার মেয়েকে তারা বাঁচতে দেয় নাই, আমিও বাঁচতে দেব না। রাখলাম এখন। ভিডিওটা 3 জন দেখে নিলাম। ভিডিও দেখা শেষ হতেই আমি স্যারকে বলতে লাগলাম, স্যার, জায়গার নাম তো শুনেছি, এখন আমাদের সকলদেরকে পাঠিয়ে দিতে হবে, সাথে আমিও যাব। সকল লোক গেলে চলবে না, তাদের লোকজন থাকতে পারে সেখানে, তাই আমাদেরকে 2টা টিম গঠন করতে হবে। তুমি বসুন্ধরাটা দেখো, আমি না হয় পার্কটা দেখি। ঠিক আছে স্যার, তাহলে এখন আমি যাই। আর প্রিন্সিপাল স্যার, আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি বাসায় থাকেন। আপনি বের হলে আপনাকে মেরে ফেলবে তারা। ঠিক আছে, আমি বের হব না, তুমি যাও তাহলে। স্যার, আপনিও যান তাহলে। আমি চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং মলে। 9 তলার বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। সবাই ক্লান্ত হয়ে বসে আছি। এমন সময় একটা শব্দ শুনতে পেলাম। বসা থেকে উঠে আস্তে আস্তে সেই দিকে হাঁটা দিলাম। বেশ কিছুক্ষণ পর চলে আসলাম ওয়াশরুমে। এসে দেখি ওয়াশরুমটা বন্ধ পড়ে আছে। দরজাটা ভেঙে ভিতরে দেখতে পেলাম বড় একটা বক্সের ভিতরে বম রাখা আছে। বমটা ব্লাস্ট হতে আরও 2 ঘন্টা বাকি আছে। আমি সবাইকে নিয়ে বমটা বড় একটা ব্যাগে করে নিয়ে চলে আসলাম বাইরে। আমাদের গাড়িতে উঠিয়ে নিয়ে অনেক দূরে একটা ফাঁকা জায়গায় চলে আসলাম। বমটা নামিয়ে যেই বমে হাত দিলাম, এমন সময় টাইমটা অনেক তাড়াতাড়ি চলতে লাগলো। এটা দেখে বম স্কোয়াডের লোকেরা বলতে লাগলো, স্যার, আমাদের যে করেই হোক এখান থেকে তাড়াতাড়ি অনেক দূরে চলে যেতে হবে, তা না হলে আমরা মারা যাব। এই বমটা বন্ধ করার তো কোনো উপায় আছে?
এইভাবে রেখে গেলে আশেপাশে তো অনেক ক্ষতি হবে। স্যার আর মাত্র 30 মিনিট রয়েছে, তাড়াতাড়ি চলেন। এখন আমাদের কোনো কিছুই করার নেই, আমাদের যেতে হবে, তাড়াতাড়ি চলেন। আমি তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বসে তাদেরকে নিয়ে চলে আসলাম কিছুটা দূরে। সময় শেষ হতেই ফটাস করে একটা জোরে আওয়াজ হলো, জায়গাটা কেঁপে উঠল। আমরা বমটা কাছে যেতে দেখতে পেলাম যেখানে বমটা রেখেছিলাম ওইখানে অনেক বড় গর্ত হয়ে গেছে। এটা দেখে তাদের জিজ্ঞাসা করতে লাগলাম, এই গর্তটা হলো কেন? স্যার বমটা আমরা যদি উপরের দিকে করে রাখতাম তাহলে বমটা ফেটে উপরের দিকে উঠে যেত, নিচের দিকে রেখেছি তাই নিচের দিকে চলে গিয়েছে, এতে করে কোনো ক্ষতি হয় নাই। ও আচ্ছা, এই কথা। এখন আমাদেরকে যেতে হবে পার্কে, চলো তাড়াতাড়ি ওইখানে গিয়ে দেখি কি অবস্থা। স্যার আপনার যেতে হবে না, আপনি এমনিতেই অসুস্থ, আপনি গেলে পরে আরও বিপদ হবে। কোনো কিছুই হবে না, চলো তো যাই এখন। সবাইকে নিয়ে চলে আসলাম পার্কে। এসে দেখি এইখানের বম স্কোয়াডরা তাদের কাজ শেষ করে ফেলেছি। আমরা সবাই চলে আসলাম অফিসে। কিছুক্ষণ মিটিং করার পর বাসায় কলিং বেল দিতেই প্রিন্সিপাল স্যার দরজা এসে খুলে দিল। আমি ভিতরে ঢুকতে ঢুকতে বলতে লাগলাম, স্যার আপনি খেয়েছেন তো? তোমার বাড়িওয়ালা খাবার দিয়ে গেছিল, আমি ওইগুলো খেয়ে নিয়েছি আর তোমার জন্য রেখে দিয়েছি। রাখার দরকার কি ছিল? আমি খাবার খেয়ে এসেছি তো। আচ্ছা আবার খেয়ে নিও তুমি, তাহলেই হবে। যাও ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। দুইজন বসে গল্প করতেছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে দেখতে পেলাম প্রিয়া আর হালিমা দাঁড়িয়ে আছে। আমাকে এই অবস্থা দেখে বলতে লাগলো, সবুজ তোমার এমন অবস্থা কেন? তোমার বুকে কি হয়েছে? কিছু হয় নাই, পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছি। ও আচ্ছা, আর তুমি না চশমা ছাড়া চোখে দেখতে পাও না বেশি, এখন দেখতেছো কি করে? ডাক্তারের সাথে কথা বলে ডপ নিয়ে এসেছি, আর একটু একটু ঝাপসা ঝাপসা দেখতে পাই, তাই আর কি চশমাটা পরি নাই। ও আচ্ছা। ওরা ভিতরে এসে বসে পড়ল। সবাই একসাথে গল্প করতে করতে রাত 2টা বেজে গেল। এটা দেখে আমি বলতে লাগলাম, স্যার আপনারা ঘুমিয়ে পড়েন তাহলে, আমি যাই। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ওদের সাথে না হয় গল্প করি। কালকে তো শুক্রবার, কালকে কলেজ বন্ধ। আচ্ছা তো করান। আমি চলে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো চোখে। চোখটা বন্ধ করতেই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি স্যার ফোন দিয়েছে। আকাশ, তুমি কি ঘুমিয়ে পড়েছ? না স্যার, ঘুমাই নাই। কেন, কি হয়েছে স্যার? আমাদের 2জন সিক্রেট অফিসারকে মেরে ফেলেছে তারেক। কীভাবে কি হয়েছে স্যার? আমি তো কিছুই জানি না। আমিও জানি না, মাত্র জানতে পারলাম। তারেককে যে করি হোক তাড়াতাড়ি ধরতে হবে। ঠিক আছে স্যার, আমি দেখতেছি কি করা যায়। কালকে কলেজে যাব, এরপর দেখা যাক কি হয়। তাড়াতাড়ি করো, রাখলাম তাহলে। স্যার ফোনটা রেখে দিল। এদিকে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি সবাই বসে আছে, আমিও তাদের সাথে আড্ডা দিতে লাগলাম। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজকে কলেজে যাব, তাই সব কিছু রেডি করে চলে আসলাম বাইরে। একটা রিক্সা নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। বেশ কিছুক্ষণ পর চলে আসলাম কলেজে। আমি আমার ক্লাসের দিকে রওনা দিলাম। এমন সময় পিছন থেকে প্রিন্সিপাল স্যার ডাক দিয়ে বলতে লাগলো, সবুজ, এই সবুজ। পিছনে ফিরে দেখি প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছে। আমি স্যারের কাছে এসে দাঁড়াতেই প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, সবুজ তুমি একটু আমার কেবিনে আসো তো, তোমার সাথে কিছু কথা ছিল। জি স্যার, চলেন যাই। স্যারের সাথে চলে গেলাম তার কেবিনে। চেয়ারে বসে আছি, এমন সময় প্রিন্সিপাল স্যার একটা সিসি ক্যামেরা টেবিলে রেখে বলতে লাগলো, এটা কেন আমার কেবিনে লাগিয়েছো তুমি? স্যার এটা কি, আর আমি কেন লাগাতে যাব আপনার কেবিনে? প্রিন্সিপাল স্যার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আমাকে শেখাতে এসো না, আমি তোমার সব কিছু জানি আকাশ। তুমি আমাকে আটকাতে পারবে না, আমি এই কলেজে বম ব্লাস্ট করে ছাড়ব। ঠিক আছে মিস্টার তারেক রহমান, আমিও দেখতে চাই আপনি কীভাবে বম ব্লাস্ট করেন। আমি থাকতে এই বাংলাদেশে কোনো ছাত্রছাত্রী মারা যেতে দেব না। আচ্ছা দেখা যাবে, আর তো 1 মাস রয়েছে। তুমি দেখি তোমার সিক্রেট অফিসারদের নিয়ে কিভাবে বমটা ডিফিউজ করো।
এমন বম বানিয়েছি, এটা যদি তুমি কেন বম স্কোয়াডের পুরো টিমও যদি ডিফিউজ করতে আসে তাহলে কোনো কিছুই করতে পারবে না। চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনার বমটাও ডিসেবল করব আর আপনাকেও ওই দিন ধরবো। আমাকে তো ধরতে পারবে না, বমটা ডিফিউজ করতে পারবে না, আর এইসব দিয়ে আমাকে কিছুই করতে পারবেন না। আমি যা করার সরাসরি করব, হারাল থেকে আমি তারেক রহমান কিছুই করি না। জানি মিস্টার তারেক রহমান। যাই তাহলে এখন। এই বলে চলে আসলাম বাইরে। আমাকে দেখে হালিমা চলে আসলো আমার কাছে আর বলতে লাগলো, আকাশ, তোমার সাথে আমার কিছু কথা ছিল, একটু আসবে আমার সাথে কলেজের পিছন দিকে? যা বলার এইখানেই বলো। আমি ঘুরিয়ে ফিরিয়ে কখনোই কাউকে কিছু বলি না, যা বলার সরাসরি বলি। আমি তোমাকে এই কয়েকদিনে অনেক ভালোবেসে ফেলেছি। তা বুঝলাম আমাকে ভালোবাসো, তবে আমার তো জীবনে কোনো গ্যারেন্টি নেই। আমি যখন তখন মারা যেতে পারি। 1 মাস পর একটা অনুষ্ঠান হবে, ওইখানে আমি মারাও যেতে পারি, আবার বেঁচেও থাকতে পারি। তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তারেক রহমান আমার বাবা। হালিমার কথা শুনে আমি তো অবাক, কি বলবো বুঝে উঠতে পারছি না। এমন সময় হালিমা বলে উঠল, অবাক হওয়ারই কথা, আমি হচ্ছি তারেক রহমানের বড় মেয়ে। তারেক রহমান জানে যে আমি ছোটবেলায় মারা গেছি, কিন্তু আমি মারা যাই নাই। আম্মু আমাকে আমার নানা বাড়িতে রেখে এসেছিল, আমি ওইখানে বড় হয়েছি। এখন যদি আমি আব্বুকে পরিচয় দেই তাহলে আব্বু আমাকে হয়তো মানবে না। সে সামনের মাসে অনেক বড় একটা প্ল্যান করেছে যে এই কলেজের সহ আরও 15টা কলেজে বম ব্লাস্ট করবে। এটা যে সত্যি কথা তুমি জানো কি করে? চলো তোমাকে দেখাবো সে কোথায় কি করতেছে। আমি চলে আসলাম হালিমার সাথে কলেজের পেছনে। গাছের নিচে বসে আছি। এমন সময় হালিমা তার ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করে দেখাতে লাগলো কিভাবে বমগুলো বানানো হচ্ছে এবং কোন কোন কলেজে বম ব্লাস্ট করবে, সব কিছুই দেখাচ্ছে আমাকে। তুমি এত কিছু জানো কি করে, আর এসব কোথা থেকে নিয়েছো? আমিও ছদ্মবেশে আব্বুর গ্যাংয়ে কাজ করেছি, তাই সব কিছু জানি। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আব্বু কেন এমন করতেছে সবার সাথে? আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে বুঝতেছে না। দেখো, পাগলকে বারবার বোঝালেও পাগল বুঝবে না, কারণ সে তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ঠিক তেমনি তোমার আব্বুও হচ্ছে একটা পাগল। জেলে তাকে এমনভাবে রেখেছিলাম, উনি সেইখান থেকে চলে এসেছে। এখন যদি আমি তাকে ধরি আবারও, এবার শুধু জেলে আটকিয়ে রাখবো না, সোজা ফাঁসিতে ঝুলিয়ে দেবে। এখন আমি কি করব আকাশ? আমি কিছুই বুঝতেছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি একটা মেয়ে হয়েও আমার বাবাকে বাঁচাতে পারবো না। বাঁচাতে পারবে, আমার কথা শোনো। তুমি তো বমগুলোর বিষয়ে সব কিছু জানো, তাই না? তা জানি, তবে সবগুলোই পাওয়ারফুল বম। আচ্ছা, এই বমগুলো তো ডিজেবল করার মতো কোনো না কোনো উপায় আছে, তাই না? উপায় তো আছে, কিন্তু কি করতে পারি বলো? ওই জায়গায় একটা টাইম মেশিন লাগিয়ে দিলে যাতে বমটা সেই টাইমে সুইচে লেগে বমটা বন্ধ হয়ে যায়, এমন একটা কিছু করতে পারবে তুমি? 15টা দিতে পারবো, কিন্তু আমাদের কলেজে যে বমটা ফিট করবে এইটার ব্যাপারে আমি কিছুই জানি না, কারণ এইটার পুরো প্রসেসিং সব আব্বু জানে। তুমি কি কোনো রকম ওই বমটার একটা ডিজাইন থাকে, ওইটা আমাকে একটা পিক তুলে এনে দিতে পারবে? এটা পারবো, কিন্তু এটা তুমি কোনো কিছু বুঝবে না, এটা সব আব্বু বোঝে। তুমি এনে দাও, বাকিটা আমি দেখে নিব, বুঝি না কি বুঝি না। ঠিক আছে, আমি রাতের মধ্যে পাঠিয়ে দিব, চিন্তা করো না। আর ঠিক মতো ঔষধ খাচ্ছ তো তুমি? খাইতেছি সব কিছুই। এখন তাহলে আমি যাই, কথা হবে রাতে, মনে করে পাঠিয়ে দিও কিন্তু। ঠিক আছে, যাও তাহলে তুমি। আমি চলে আসলাম বাসায়। বিছানায় শুয়ে আছি চোখ বন্ধ করে। কি করব কিছুই বুঝতে পারছি না। হাতে আরও 1 মাস সময় আছে আমার। এই 1 মাসে যে করেই হোক সব কিছু বন্ধ করতে হবে। হে আল্লাহ, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক ধারণ করুন, আমিন। এসব কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম ভাঙতে দেখি হোয়াটসঅ্যাপে একটা ছবি এসেছে।
হালিমার আইডি থেকে। ছবিটি দেখে কিছুই বুঝতেছি না। এমন সময় কলিং বেল বেজে উঠল। নিচে এসে দরজা খুলতে দেখি মতিউর স্যার দাঁড়িয়ে আছে। স্যার, আপনি এই সময়? তোমার সাথে কথা বলতে এসেছি। সামনের মাসে তো 16টা কলেজ পুরোপুরি ভাবে ধরে পড়বে। এরপর মহল থেকে আমার অনেক চাপ দিয়েছে। ওরা চাপ দিলে ওদেরকে বলেন এসে কাজ করতে। আমি আমাদের কলেজের বম ব্লাস্টের ব্লু প্রিন্টটা পেয়েছি। এটা দেখে বলেন তো কিছু বুঝেন কি না? এটা তো আমি বুঝতে পারছি না, তবে এটা আমার এক বন্ধু বলতে পারবে। দাঁড়াও, আমি তাকে ফোন দিয়ে এখনই নিয়ে আসতেছি এইখানে। আনেন। মতিউর স্যার তার বন্ধুকে ফোন দিয়ে নিয়ে আসো আমার বাসায়। সবাই বসে আছি। স্যারের বন্ধুর ব্লু প্রিন্টটা কিছুক্ষণ দেখে মাথায় হাত দিয়ে বলতে লাগলো, ও মাই গড মতিউর, এটা তো অনেক বড় জিনিস রে। দীর্ঘ 1 বছর ধরে কাজ করতেছে এটার। এই বোমটা যদি একবার ব্লাস্ট হয়, আশেপাশের কয়েকটা এলাকা পুরোই ধসে যাবে। আচ্ছা স্যার, এটা বন্ধ করার কি কোনো উপায় নেই? উপায় তো অনেক, কিন্তু এটা অনেক রিস্ক কাজ হয়ে যাবে। এই যে দেখতেছে একটা লাল দাগ, এটা হচ্ছে একটা সুইচ অন। খুব সাবধানে এই সুইচটা বন্ধ করতে হবে। যদি একটা তার লড়ে চড়ে ওঠে তাহলে বোমের টাইমটা খুব দ্রুত চলাচল শুরু করবে। এখন তুমি একবার ভেবে দেখো কি করা যায়। আচ্ছা স্যার, আপনাকে ধন্যবাদ। আমি একবার ভেবে দেখি কি করা যায়। আকাশ, তুমি ভাবতে থাকো, আমি আবরাবকে নিয়ে নামিয়ে দিয়ে আসি তার বাসায়। ঠিক আছে স্যার, যান তাহলে আপনি। স্যার চলে যেতেই আমি বসে পড়লাম কম্পিউটারের সামনে। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর একটা জিনিস দেখতে পেলাম। ভালো করে লক্ষ্য করে দেখি এই বমটি ফিউজ করার তালিকা। সব কিছু শেষ করে চলে আসলাম বাইরে। চায়ের দোকানে বসে এক হাতে চা আর এক হাতে সিগারেট খাচ্ছি। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আম্মু বলতে লাগলো, কী রে আকাশ, কেমন আছিস? তোর কোনো খোঁজ খবরও নেই, ফোনও তো করিস না বাসায়। আসলে আম্মু অফিসে কাজের চাপে বেশি তো, তাই আর কি সময় করে উঠতে পারি না ফোন দেওয়ার জন্য। তা কেমন আছো? আব্বু কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা কিছু বলবে নাকি আম্মু? তোর জন্য মেয়ে দেখতে বলতেছে তোর আব্বু। এখন তুই যদি রাজি থাকিস তাহলে দেখব। আম্মু, তোমাকে দেখো একটা পিক পাঠাইছি। মেয়েটা কেমন দেখে জানায়ও। মাশাআল্লাহ, মেয়েটা দেখতে অনেক সুন্দর। মেয়েটাকে নিয়ে বাড়ি আয়, আমরা মেয়েটার বাবা মার সাথে কথা বলি তোদের বিয়ের ব্যাপারে। 1 মাস পর যাব মা, কাজ আছে অনেক, রাখলাম এখন। এই বলে ফোনটা রেখে চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে বিছানায় বসতে যাব এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, কি খবর আকাশ? বম ডিফিউজ করার কিছু তরিকা ভাবলে নাকি? এটা এখন আপনাকে বলতে যাব কেন? সময় হলে দেখতে পাবেন। তারেক রহমান। আমি তো শুধু সময়ের অপেক্ষায় আছি। আপনি বম ফিট করবেন আর আমি ডিফিউজ করব। তা তো করবেই, যেহেতু তুমি একজন সিক্রেট গোয়েন্দা অফিসার। আচ্ছা, তোমাকে লোকেশনটা বলে দেই। বমটা কোথায় রাখবো? বমটা থাকবে স্টেজের ঠিক মাঝ বরাবর। যেহেতু নাচ গান হবে, বমের তার নড়াচড়া করলে অটোমেটিকভাবে টাইম আপডেট হতেই থাকবে। আমি জানি, তবে আরেকটা কথা, আপনি যদি এই সকল কাজ বন্ধ করে দেন তাহলে আপনার জন্য অনেক বড় একটা গিফট রেডি আছে। আপনি তো জানেন না। আমি সব কিছুই জানি আকাশ। আমার ছোট মেয়ের সাথে এমন ঘটনা আমি মেনে নিতে পারছি না, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ভালো করেছো নিয়েছো। তাহলে তোমার বড় মেয়ের কি হবে একবার চিন্তা করে দেখেছো? আমার বড় মেয়ে কোথায় থাকে আসবে? সে তো আরও 19 বছর আগেই মারা গেছে। সে মারা যায় নাই, সে এখনও বেঁচে আছে। আপনি এসব ছেড়ে দেন, তাহলে আপনার বড় মেয়ে আপনার কাছে চলে যাবে। আমি বিশ্বাস করি না আমার বড় মেয়ে বেঁচে আছে। আমার বড় মেয়ে বেঁচে থাকলে আমার স্ত্রী কেন আমাকে মিথ্যা বলল যে আমার মেয়ে মারা গেছে? এটা আমি জানি না। দেখেন, আপনাকে একটা মেল করেছি। ভয়েসটা শুনে আমাকে আবারও ফোন দিয়েন। এখনও সময় আছে, আমাদের হাতে স্যালেন্ডার করান। এই বলে ফোনটা রেখে দিয়ে বিছানায়
চোখ বন্ধ করে শুয়ে রইলাম। প্রায় 10 মিনিট পর আবারও তারেকের ফোন কল। আমার কিছু শর্ত আছে, যদি মানতে পারো তাহলে আমি এই সব কিছু বন্ধ করে দিব, আর না মানলে আমি এগুলো চালিয়ে যাব। আপনার কি শর্ত আছে আমাকে বলেন, আমি আপনার সকল শর্ত পূরণ করব ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীকে বলো আমার যাতে যাবজ্জীবন কারাদণ্ড হয়, এটা করবে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেবে না। এটা না হয় নাই দিলাম, পরে আরও কী কী আছে বলতে থাকেন। আমি আবার আগের মতো হয়ে যাব। আমি আমার পরিবার নিয়ে বাঁচতে চাই। আমার ছোট্ট মেয়ে গেছে তো কি হয়েছে, বড় মেয়ে তো আছে, তাকে নিয়ে বাকিটা জীবন বাঁচব। আচ্ছা, আরও কিছু করতে হবে নাকি? আর কিছু করতে হবে না, তবে যারা আমার ছোট মেয়েকে মেরেছে আমি তাদেরকে নিজ হাতে খুন করতে চাই। এরপর জেলে যাব, আর 10 দিন পর অনুষ্ঠান, ওইখানে তারা আসবে। আমি তাদের মেরে নিজে সিলিন্ডার করব, আর বমগুলো নিয়ে যাইও আয়শা। আপনি এখন কোথায় আছেন আমাকে বলেন, আমি আমার পুরো টিম নিয়ে আসতেছি। পুরো টিম না, শুধু তুমি আর মতিউর আসবে, আর যাতে কেউ না আসে। ঠিক আছে, আর কেউ আসবে না। আপনি লোকেশনটা মেসেজ করে পাঠিয়ে দেন, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিয়ে স্যারকে ফোন দিলাম। আমার ফোন পেয়ে স্যার বলতে লাগলো, হ্যালো আকাশ, কিছু কি ভেবেছ? স্যার, তারেক আমাদের কাছে স্যারেন্ডার করবে, তবে তার কিছু শর্ত আছে, ওইগুলো মানতে হবে আমাদের। মানতে পারলে সে আর এসব করবে না। তাহলে বসে আছো কেন? তার সকল শর্ত মানতে রাজি আছি আমি, তাকে বলে দাও। আপনি আসেন, আপনাকে নিয়ে তারেক রহমানের বাসায় যাইতে যাইতে সব বলবো কি কি শর্ত দিয়েছে। তুমি 5 মিনিট ওয়েট করো, আমি গাড়িতেই আছি, চলে আসবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, অপেক্ষায় রইলাম আপনার। এই বলে ফোনটা কেটে নিয়ে চলে আসলাম নিচে। সবাই বসতে যাব এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে দেখি স্যার দাঁড়িয়ে আছে। আমি দরজাটা বন্ধ করে দিয়ে স্যারের গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভ করতে করতে সব কিছু বলতেছি। সব বলা শেষ হতেই স্যার বলতে লাগলো, দেখো আকাশ, আমি এক প্রকার তোমার উপর ভরসা করে এটা করতেছি, বাকিটা তোমার হাতে। আপনি চিন্তা করবেন না, উনি নিজেই সারেন্ডার করবে আমাদের হাতে। এই বলে চলে আসলাম তারেক রহমানের দেওয়া ঠিকানায়। বন্ধ একটা মিল। আস্তে আস্তে ভিতরে ঢুকতে লাগলাম। ভিতরে ঢুকতেই তারেক রহমান বলতে লাগলো, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, আপনাদেরকে আমার রাজ্যে স্বাগতম। আপনার কথা আমরা রেখেছি, এখন কথা হচ্ছে আমাদেরকে সবগুলো বম দিয়ে দেন, তাও আবার ডিফিউজ করে। আরে এত পাগল হচ্ছে কেন? তা তো দিবই, আগে বসো চেয়ারে, তোমাদের সাথে একটু সুখ দুঃখের বিষয় নিয়ে আলাপ করি। আমি আর স্যার বসে পড়লাম চেয়ারে। হঠাৎ আমাদের মাঝে একটা লাইট জ্বলে উঠল। সামনে তাকিয়ে দেখি তারেক রহমান তার আগের চেহারায় ফিরে এসেছে। আমাকে দেখে বলতে লাগলো, কে যেন বলেছিল আকাশ, আমার বড় মেয়ে বেঁচে আছে তাই না? আপনার বড় মেয়ে বেঁচে আছে। আপনি যদি চান তাহলে আমি এখনই তাকে ফোন দিয়ে আনতে পারি। কার কথা বলতেছো তুমি? হালিমার কথা তাই না? হালিমা আপনার বড় মেয়ে। সে চায় না আপনাকে আবারও আমরা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিই। হালিমা, আমার সামনে আসো। তারেকের কথা শুনে হালিমা ভিতর থেকে চলে আসলো আমাদের সামনে। এ কি দেখতেছি আমি? এটা হালিমা কি করে হবে? হালিমা, তুমি তো কখনো এমন ছিলে না, তুমি তো সহজ সরল ছিলে। হালিমা হচ্ছে আমার পার্সোনাল পিএ। আমি তাকে দিয়ে এই প্ল্যানটা সাজিয়েছি যাতে তোদের দুজনকে ধরে নিতে পারি আমরা। ও আচ্ছা, আমাদের ধরে কি হবে? তার আগেই তো তোরা ধরাই পড়ে যাবি। এই বলে একটা বাঁশি ফু দিতেই চারিপাশ থেকে আমাদের কমান্ডাররা এসে তাদের দুইজনকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, কি মিস্টার তারেক রহমান, আপনি বোম ব্লাস্ট করবেন আর আমরা বসে থাকবো নাকি? তাড়াতাড়ি বলেন, বোমগুলো কোথায় রেখেছেন? আমি মরে গেলেও বলবো না বমগুলো কোথায় রেখেছি। তোরা যদি সারাদিনও খোঁজাখুঁজি করিস তাহলে কখনোই পাবি না বম। সবাই দুইজনকে চেয়ারের সাথে বেঁধে রেখে পুরো ঘর খুঁজতে থাকো, দেওয়াল হোক বা অন্য কোথাও, যেইখান থেকে পারো ওইখান থেকেই বমগুলো বের করে আনো। আমি দেখতেছি এই দুইজনকে। এই বলে তারেকের গালে কষি একটা চড় মেরে দিলাম। এদিকে হালিমা আমাকে কী যেন ইশারা করতেছি, কিন্তু আমি বুঝতেছি না। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে তারেকের পকেটে বম ব্লাস্ট করার রিমোট আছে।
তাই তাড়াতাড়ি করে রিমোটটা নিয়ে নিলাম। হালিমের কাছে আসতেই হালিমা বলতে লাগলো, আমি কিছু জানি না, প্লিজ আমাকে কিছু করবেন না। কিছু করব না তোমাদের, তার আগে বলে দাও বমগুলো কোথায় রেখেছো? আমি বম জানি না কোথায় রেখেছে, আমার বসকে জিজ্ঞেস করেন। তারেক তাড়াতাড়ি বল, বলতেছি বম কোথায় রেখেছিস, তা না হলে কিন্তু তোদের দুইজনকেই মেরে ফেলবো। আমাকে মেরে ফেললেও কিছু জানতে পারবি না। বমগুলো ঠিক জায়গায় রেখেছি, যেখানে কেউ চায় না আমি ছাড়া। ও আচ্ছা, তাহলে তো দেখতে হয় কোথায় রেখেছিস বমগুলো। এই তোরা তারেকের চোখ বেঁধে ফেল। আমার কথা শুনে তারেকের চোখ বেঁধে ফেলল। এইদিকে আমি হালিমাকে জিজ্ঞাসা করতে লাগলাম বম কোথায় রেখেছি। হালিমা ইশারা করে দেখিয়ে দিল যে টিভির পেছনে রেখেছি। টেবিলটা ঠেলা দিয়ে ওইখান থেকে সরিয়ে দিতেই দেখতে পেলাম একটা ফাঁকা জায়গায়। লাইট টিপে দেখতেই পেলাম সবগুলো বম রাখা আছে ওইখানে। একটা একটা করে বের করতেছি আর ডিফিউজ করতেছি। আস্তে আস্তে সবগুলো ডিফিউজ করে ফেললাম। ডিফিউজ করা শেষ হতেই তারেক রহমানের চোখ খুলে দিলাম। কি তারেক রহমান, বলেছিলাম না আপনাকে সবগুলো বম ডিফিউজ করব, মিলল তো আমার কথা? মিলেছে। এখন আমাকে কি শাস্তি দিবে দাও। আমি আমার প্ল্যান সাকসেসফুল করতে পারি নাই, এবার না পারলাম পরের বার আবার ফিরে আসবো, তখন আড়ালে না লুকিয়ে বমগুলো বানাবো আর ব্লাস্ট করব। তোকে আর বম বানাতে দিলে তো বানাবি, তার আগে তোকে ফাঁসির দড়িতে ঝুলাবো আমি, দেখে নিস তুই। দেখে নিব তুই কি করে আমাকে ফাঁসির দড়িতে ঝুলাস। তারেককে নিয়ে সবাই চলে গেল আমাদের অফিসে। কালকটুরিতে বন্দি করে রেখে দিল তারেককে। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আজকে আদালতের রায় ঘোষণা করা হবে, তাই সবাই তারেককে নিয়ে যাচ্ছে আদালতে। বেশ কিছুক্ষণের মধ্যে তারেক রহমানকে নিয়ে চলে গেল সবাই। জজ সাহেব রায় দিতেছে, তারেক রহমান, তোমাকে এর আগেও ধরা হয়েছে, তুমি জেল থেকে পালিয়ে গিয়েছো, ওইটা একটা অপরাধ। জেলে ঢোকার আগে 245 জন মানুষকে বম ব্লাস্ট করে নিহত করছো, ওইটা একটা অপরাধ। এখন তুমি 16টা বম বানিয়েছো প্রতিটা কলেজকে উড়িয়ে দেওয়ার জন্য, এটাও একটা অপরাধ। সমস্ত প্রমাণের ভিত্তি করে আমি তোমাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। 25/1/2025 তারিখ রাত ঠিক 12টার সময় তোমার মৃত্যু হবে। জজ সাহেবের রায় ঘোষণা করতেই তারেককে নিয়ে চলে আসলাম জেলে। আর 2 দিন পর তারেকের মৃত্যু হবে। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছি, এমন সময় ফোনটা বাজতে লাগলো। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখি আম্মুর নাম্বার ভাসতেছে। আরে আম্মু, তোমরা আসতে গেলে কেন? আমি তো চলে যেতাম। ভালো করেছি এসেছি, এখন চলে আয় তাড়াতাড়ি, আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিয়ে চলে আসলাম বাস কাউন্টারে। আম্মু আব্বুকে নিয়ে চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় আম্মু বলতে লাগলো, মেয়েটাকে ফোন দিয়ে বল আসার জন্য। ঠিক আছে আম্মু, বলতেছি, তবে অন্য কিছু বলবো না কিন্তু। ঠিক আছে। আমি ফোন দিলাম হালিমার নাম্বারে। কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে হালিমা ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি হয়েছে এই সময় ফোন দিলে যে? একটু আমার বাসায় আসো তো। এখন তাও আবার তোমার বাসায় যাইতে বলতেছো? আসো। এই বলে ফোনটা কেটে দিলাম। বেশ কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই হালিমা বাসার ভিতরে প্রবেশ করলো। হালিমার সাথে পরিচয় করিয়ে দিলাম আম্মু আব্বুকে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজকে রাতে তারেককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি 11টায় চলে আসলাম অফিসে। রাত 11:55 ফাঁসির মঞ্চে তোলা হলো তারেককে। কালো মুখোশ পরিয়ে নিল। দড়িটা তারেকের গলায় লাগিয়ে দিয়ে দরজার অপেক্ষা করতেছে কখন রুমালটা ফেলবে আর কখন তাকে মারবে। রুমালটা ফেলতেই দারজাল দড়িটা টান দিয়ে উপরে উঠিয়ে ফেলল। এইদিকে তারেক রহমান ছটফট করতে করতে মারা গেল। দেখতে দেখতে চলে গেল আরও 5 দিন। হালিমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আরও একদিন রাতে বিছানায় শুয়ে আছি, এমন সময় হালিমা বলতে লাগলো, এই যে মিস্টার, এইভাবে শুয়ে থাকলে হবে নাকি? বউকে তো আদরও করতে হবে। আমি আদর করতে জানি না, যার আদর লাগবে সে নিজেই আদর করে নেক। তাই নাকি? আচ্ছা,
আমি তাহলে আদর খেয়ে নিতেছি। এই বলে হালিমা আমার উপরে উঠে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে দুইজন উত্তেজিত হয়ে পড়লাম। এরপর বাকিটা ইতিহাস। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।